আমার গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে। উত্তরপ্রদেশ পারে, আসাম পারে, হরিয়ানা পারে, দিল্লি পারে, মহারাষ্ট্র পারে, উড়িষ্যা জয় জগন্নাথ বলে পারে, আমরা কেন পারবো না? জাগো হিন্দু জাগো, बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो शेष रहेंगे। जात पात दूरे सरिये रखो, राजनीति दूरे सरिये रखो, बसते যদি চাও সবাই মিলে এক হও। যোগী আদিত্যনাথের মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের দিদিদের বোনদের 1000 নয় 3000 টাকা দেবে। 1 লাখ কোটির বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাকাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदी जी पाइपलाइনের জল, স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রতি বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা, তালা খুলবে বিজেপি। হাতে পায়ে ধরে তাদেরকে ফিরিয়ে আনা, তাহলে গুজরাটের মতো শিল্পের জোয়ার। আর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো, কাটা তারের ওপারে ফেলো। রোহিঙ্গা একটা রোহিঙ্গার জায়গা হবে না। বন্ধু মুসলিমরা গায়ে টানবেন না, আমি ভারতীয় মুসলিমদের বলছি না, আমি রোহিঙ্গা মুসলমানদের বলছি। যারা মায়ানমার বাংলাদেশ হয়ে এখানে ঢুকছে, মমতা পয়সা নিয়ে ভুয়া আধার ভুয়া আইপিক বানাচ্ছে। 2026-এর লক্ষ্যে এতদিনে বিজেপি সঠিক পালসটা ধরতে পেরেছে বাংলার, এবং সৌজন্যে সেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হলদিয়ার সভা থেকে তিনি এই কথাগুলি বলেছেন, এবং এটাই যে বাংলা জেতার ফর্মুলা সেটা কার্যত নিশ্চিত। দেখুন, এতদিন বিজেপি যে কাজটা করছিল বাংলায়, সেটা হচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যে যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে জেলে পাঠানো হবে, এই রাজ্যের পিসি ভাইপো জেলে যাবে। অর্থাৎ সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হোক, রাজ্য নেতৃত্ব হোক, বুস্তরের কর্মী হোক, সবার মুখে ওই একটাই কথা ছিল। কিন্তু আনফরচুনেট হলেও বাংলায় দুর্নীতিটা কিন্তু এখন আর বড় কোনো ইস্যু নয়। যদি ইস্যু হতো তাহলে অনুব্রত মণ্ডল তো জেলে ছিল, বোলপুর বীরভূম দুটো আসনেই তো সেখানে পদ্ম ফোটার কথা ছিল, 2 জায়গাতেই তো তৃণমূল জিতেছে। বা ধরুন পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যেসব বড়সড় নামগুলো জেলে গেছে তার মধ্যে সব থেকে বেশি দিন এই পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, প্রথম জেলে তাকেই যেতে হয়েছিল বড় নামগুলোর মধ্যে। তো সেই পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা বেহালা, সেই বেহালাতে বিজেপি কি লিড পেয়েছে তো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই দুর্নীতিটা হ্যাঁ একটা ইস্যু, একটা সার্টেন ক্লাসের কাছে এটা ইস্যু, কিন্তু যদি সামগ্রিকভাবে ভোট ব্যাংক দেখেন, পলিটিশিয়ান আর দুর্নীতি করবে না, ও ঠিকই আছে, এরকম একটা ব্যাপার কিন্তু মানুষের মধ্যে আছে। সুতরাং ওই দুর্নীতি জেলে পূর্ব এই জিনিসটা দিয়ে কিন্তু সবটা হবে না। তাহলে কি করতে হবে? দেখুন, ভোটে জিততে গেলে 3টে জিনিস আপনার দরকার আছে। এক, প্রথমে আপনার মতাবলম্বী, আপনি যেটা চাইছেন, আপনি যেটা ভাবছেন সেটার সঙ্গে সহমত একটা বড় অংশের ভোটারকে তৈরি করতে হবে, এবং সেই সংখ্যাটা সেই বিধানসভা বা সেই লোকসভায় জেতার জন্য যেন যথেষ্ট হয়। এই জনমতটা তৈরি করাটা সবার আগে দরকার। তারপর সেই জনমত তৈরি হলে সেই মানুষগুলোকে বুথে আনতে হবে, ভোটমুখী করতে হবে, এবং তাদের ভোটটা দেওয়াতে হবে, এবং তারপর সেই ভোটটা হয়ে গেলেও গণনাটা সঠিক করে করাতে হবে। এই 3টে স্টেপের মধ্যে কোনো একটা স্টেপও যেন বাদ না যায়, তাহলে কিন্তু এই বাংলায় নির্বাচন জেতা যাবে না। এবার দ্বিতীয় এবং তৃতীয় যে স্টেপটার কথা বললাম, অর্থাৎ মানুষকে বুথমুখী করা, তাদের নিজের ভোটটা নিজেকে দেওয়ানো, এবং তারপর গণনাটা সঠিক করা, এটার জন্য সংগঠন দরকার। শক্তিশালী সংগঠন না থাকলে তাহলে কিন্তু এই জায়গাটা কিছুতেই কমব্যাট করা যাবে না, এবং যত ভালো চেষ্টাই করা হোক, যত ভালো হওয়াই থাকুক না কেন, শেষ পর্যন্ত পরাজিত হতে হবে, সেটা সেকেন্ডারি স্টেপ। কিন্তু আপনার সংগঠন খুব ভালো হয়ে গেছে, খুব মজবুত হয়ে গেছে, কিন্তু আপনার সঙ্গে জনমতই নেই, তাহলে কি আপনি জিততে পারবেন?
দেখুন, এই প্রসঙ্গে একটা কথা বলি, বামেদের কথা ধরুন, অনেকেই আপনারা সেটা বলে থাকেন যে এখনো বামেদের যা সংগঠন রয়েছে সেই লেভেলের সংগঠনও এই রাজ্যে বিজেপি এখনো তৈরি করতে পারেনি। তাদের সমর্থন আছে, তাদের পাশে মানুষ আছে, মানুষ চায়, কিন্তু সাংগঠনিক দিক থেকে বিজেপি কিন্তু এই রাজ্যের বামফ্রন্টের থেকেও দুর্বল, এটা অনেকেই বলেন। এবার কেউ এগ্রি করতে পারেন, কেউ এগ্রি নাও করতে পারেন, কিন্তু আমি ধরে নিলাম কথাটা সত্যি। কিন্তু তা সত্ত্বেও দেখুন, ভালো সংগঠন নিয়েও তারা কি বেশি পরিমাণ মানুষকে নিজেদের দিকে নিয়ে আসতে পারছে, অর্থাৎ তাদের পক্ষে জনমতটা তৈরি করতে পারছে? এখনো কিন্তু পারেনি, এবং সেই জন্যই তারা কিন্তু ক্রমশ পিছোচ্ছে, শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে। তাই অবশ্যই সংগঠনটা দরকার আছে। সামনে একটা বছর সময় আছে, এই সময়টার মধ্যে সংগঠনটাকে শক্তপোক্ত করতে হবে এবং মানুষকে বুথে নিয়ে আসা এবং গণনা, এই দুটো জায়গা কিন্তু বিজেপিকে অবশ্যই কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু তার আগেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জনমতটা তৈরি করা। এবার জনমতটা তৈরি করতে গেলে পশ্চিমবঙ্গের এমন একটা ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনটা শুধুমাত্র একটা দিক ধরে রাখলে হবে না, একটা শ্রেণীকে সন্তুষ্ট করলে হবে না। এখানে ঘুরে ভোটার রয়েছে, গ্রামীণ ভোটার রয়েছে, পুরুষ ভোটার রয়েছে, মহিলা ভোটার রয়েছে, শিক্ষিত ভোটার রয়েছেন, অতি শিক্ষিত ভোটার রয়েছেন, আবার খুব অল্প শিক্ষিত ভোটার তেমনও মানুষ রয়েছেন, বিভিন্ন রকম ক্লাসের মানুষ রয়েছেন, মধ্যবিত্ত রয়েছেন, উচ্চবিত্ত রয়েছেন, নিম্নবিত্ত রয়েছেন। প্রত্যেকেরই কিন্তু ডিমান্ডটা, প্রত্যেকেরই কিন্তু এক্সপেকটেশনটা ডিফারেন্ট, এবং সেই প্রত্যেকটা জায়গাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। শুধুমাত্র তৃণমূল খারাপ, তৃণমূল খারাপ, তৃণমূলের এইটা খারাপ, এই করলে ভোটে যেটা যাবে না। এই বাংলায় যারা পরিবর্তনটা চান, তারা তো জেনে গেছেন, তারা তো বুঝে গেছেন যে এই শাসক ভালো ভালো নয়, সেই জন্যই তারা পরিবর্তনটা করতে চাইছেন। কিন্তু তাদের মনে একটা প্রশ্ন, যে যদি পরিবর্তনটা হয়, যদি বিজেপি আসে, তাহলে আমরা এক্সট্রা কি পাবো? আদৌ কিছু পাবো কি? বিজেপির কি সত্যি এই রাজ্যটা চালানোর মতো ক্ষমতা আছে? এই তৃণমূল যাই করুক না কেন, না কিছু পাইয়ে দেওয়ার জায়গা করছে, সেইগুলো যদি বন্ধ হয়ে যায়। তৃণমূল তো প্রচার করে যে আমরা সরে গিয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে, এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাই বন্ধ হয়ে যাবে। সুতরাং এই সমস্ত জায়গাটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, এবং সেটাই খুব খুব সুন্দরভাবে শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং বিজেপির একদম রাজ্যের শীর্ষ স্তর থেকে শুরু করে একদম বুথ লেভেলের কর্মী অবধি প্রত্যেকের ভাষা কিন্তু এইটাই হওয়া উচিত, এবং এটাই কিন্তু প্রচারের মেন অস্ত্র হওয়া উচিত। তবেই কিন্তু এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যে জনমতটা আছে, যে ফ্লোটিং ভোটারটা আছে, সেগুলোকে কনসলিডেট করা যাবে, এবং 26-এ তার সুফলটা বিজেপি পাবে, না হলে কিন্তু হবে না। দেখুন, শুভেন্দু বাবু যে কথাগুলো বললেন, সেটাকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1, এক, হিন্দু ভোট ইউনাইটেড করতে হবে। এটা শুভেন্দুবাবু দীর্ঘদিন আগেই বলে দিয়েছেন যে এই রাজ্যে বিজেপির কাছ থেকে সমস্ত রকম সুবিধা নেবে, বিজেপির ইন দ্য সেন্স বিজেপি চালিত সরকারের কাছ থেকে সমস্ত রকম সুবিধা নেবে, কিন্তু তারপরও কিছুতেই বিজেপিকে ভোট দেবে না সংখ্যালঘু সমাজ। এটা একদম নিশ্চিত হয়ে গেছে। হয়তো খুব শিক্ষিত যেসব সংখ্যালঘুরা আছেন, তাদের খুব সামান্য পার্সেন্টেজ বিজেপিকে ভোট দিচ্ছেন, কিন্তু সেটা নগণ্য, সেটা হিসেবের মধ্যেই আসে না। ওভারঅল দেখেন, সংখ্যালঘু সমাজ এককাট্টাভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। তাহলে এই যেহেতু সংখ্যালঘু সমাজ এককাট্টা হয়ে গেছে, 30%, 31% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়ে গেছে, তাহলে সেটাকে কমব্যাট করতে গেলে কি করতে হবে? এর পাল্টা যে ভোটটা রয়েছে, হিন্দু ভোটটা, সেটাকে ইউনাইটেড করতে হবে। সেই জায়গাটাই প্রথমে তিনি বললেন, সমস্ত জাতপাত ভুলে যান, হিন্দু ভোট ইউনাইটেড হন। এরপর 2 নম্বর যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, গ্রামের ওই প্রান্তিক মানুষটা, তার কাছে কিন্তু দুর্নীতিটা বড় ইস্যু নয়। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রইল, না তার থেকেও বড় কেউ জেলে গেল, নাকি ছাড়া পেয়ে গেল, তার কাছে কোনো ইস্যু নয়। তার কাছে হচ্ছে তার দিন আনা দিন খাওয়ার জায়গা থেকে কোনো বেটারমেন্ট আসবে কি আসবে না। যে বেকার ছেলেটা, যে বেকার মেয়েটা চাকরিটা পায়নি, রাস্তায় বসে আছে, দুর্নীতির জন্য চাকরিটা চলে গেছে, তার চাকরির কি ব্যবস্থা হয়েছে? যাক, এই প্রসঙ্গটা আমি আর একটু ডিটেলস একটু পরে আসছি। 3 নম্বর যে জায়গাটা, যেটা হয়তো শহুরে মধ্যবিত্ত শিক্ষিত মানুষকে খুবভাবে আলোড়িত করেছে, এবং সার্বিকভাবে যারা দেশের কথা ভাবেন, যাদের ওই দিন আনা দিন খাওয়ার সমস্যা নেই, তাদের কাছে কিন্তু দেশের সুরক্ষা এটা একটা বড় বড় ইস্যু হয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায়, তৃণমূল কংগ্রেসের জামানায় আমরা দেখেছি রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে, প্রচুর পরিমাণে অবৈধ অনুপ্রবেশ ঘটছে। সেই জায়গাটাকেও কিন্তু শুভেন্দু অধিকারী অ্যাড্রেস করেছেন। অর্থাৎ দুটো জায়গাকে তিনি কিন্তু করে দিয়েছেন, যেটা বেসিক জায়গা। একটা হচ্ছে হিন্দু ভোট ইউনাইটেড করতেই হবে বিজেপিকে, সেই লক্ষ্যে তিনি বলেছেন। জাতপাত সমস্ত কিছু ভুলে যান, যদি ওড়িশাতে জয় জগন্নাথ বলে করতে পারে, এখানেও আমরা করব, সেই জায়গাটাকে তিনি জোর দিচ্ছেন। এবং এর পাশাপাশি যেটা জাতীয় সুরক্ষার প্রশ্ন, অবৈধ অনুপ্রবেশ, যেখানে জাল ভোটটা হয়ে থাকে, যাদের ভোটার কার্ড, এপিক কার্ড তৈরি করে দেওয়া হয়, আধার কার্ড
তৈরি করে দেওয়া হয়, তাদেরকে ভারতের সমস্ত ফেসিলিটি পাইয়ে দেওয়া হয় এবং তারাই ভোটের লুটপাটটা করে, সেই সমস্যাটা সমাধান করা হবে, সেইটা কিন্তু আন্তরিকভাবে বলেছেন। এবং 2 নম্বর পয়েন্টটা যদি এক এক করে পয়েন্টগুলো ধরি, কি মারাত্মক কথাগুলো শুভেন্দু অধিকারী বলেছেন, এবং এটা কিন্তু রীতিমতো প্রত্যেকটা ক্লাসকেই তিনি কার্যত অ্যাড্রেস করেছেন। প্রথমেই তিনি যেটা বলেছেন, যোগীজির মতো সুশাসন নিয়ে আসবেন। দেখুন, অভয়া কাণ্ডের পর, আরজিকর কাণ্ডের পর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা যে ছবিটা দেখছি, বিশেষ করে নারী নির্যাতনের ছবিটা দেখছি, সেই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে দুষ্কৃতির আজ বাড়ছে। সেটাকে পুলিশে রিপোর্ট করানো হচ্ছে না, কেননা তারা সব শাসক দলের অনুগত, এবং সেই জায়গায় দেখানো হচ্ছে বাংলা খুব ক্লিন। কিন্তু যারা নিত্য নৈমিত্তিক যাতায়াত করছেন নিত্যদিনের জীবনে, তারা দেখছেন বাংলায় সুশাসনটা বলে কোনো বস্তু নেই। সেই জায়গাটাকে তিনি অ্যাড্রেস করেছেন, এই ক্লাসটাকে তিনি ধরেছেন। 2 নম্বর, যেটা তৃণমূল কংগ্রেসের একদম ডিভিডেড ভোট ব্যাংক হয়ে গেছে, মহিলা ভোট ব্যাংক, এবং তৃণমূল বারবার প্রচার করছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। শুভেন্দুবাবু কি বললেন, যে না, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার কোনো প্রশ্নই নেই, হয়তো সেটার নাম অন্যরকম হয়ে যাবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের যে টাকা আপনারা এখন 1000 টাকা পাচ্ছেন না, সেটা 3000 টাকা করে দেওয়া হবে। এবং এটা যে শুধুমাত্র কথার কথা নয়, বিজেপি শাসিত রাজ্য, যেখানে পরিযায়ী শ্রমিক হয়ে এই রাজ্যের বহু মানুষকে গিয়ে কাজ করতে হচ্ছে, এবং সেখানে কিন্তু একের পর এক এরকম প্রকল্প চলছে, এবং সেটা বাংলা থেকে অনেক বেটার প্রকল্প, সেই জায়গাটাই শুভেন্দুবাবু বললেন। এবং এটা অনেকটা আন্তরিকভাবে কিন্তু গ্রামীণ, বিশেষ করে মহিলা ভোটারের কাছে মানুষকে পৌঁছতে হবে, এবং সেই জায়গাটা যদি বিজেপি করতে পারে, এই মহিলা ভোট থেকে 2 থেকে 3% ডেফিনেটলি স্প্লিট করবে, এবং সেটা বিজেপির দিকে আসবে। আবাস যোজনা, একটা মাথার উপর ছাদ, বিশেষ করে সুন্দরবন অঞ্চল, বন্যা কবলিত অঞ্চল, এই সব জায়গাতে যে কি মারাত্মক জিনিস সেখানে যে না গেছেন তিনি, সেটা কল্পনা করতে পারবেন না। অথচ বাস্তবে কি দেখা যাচ্ছে, কেন্দ্রের ফান্ডের টাকা আসছে এবং সেই টাকাটা বিভিন্ন জায়গায় চুরি হয়ে যাচ্ছে, তার হিসেব দেওয়া হচ্ছে না, যে কারণে এই ফান্ডটা বন্ধ হয়ে আছে। তৃণমূল বলেছিল আমাদের বেশি বেশি করে যেতাও, তাহলেই আমরা দিল্লি থেকে এগুলো সমস্ত কিছু এনে দেবো, আজ অব্দি আনতে পারেনি। বাংলা আবাস যোজনা করে কিছু একটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার মাঝখানেও কতখানি কাটমানি যাচ্ছে, কি হচ্ছে, সেই জায়গায় বলছেন কেন্দ্র তো 1,20,000 টাকা দেয়, আমি 3 লক্ষ টাকা দেওয়ার বিজেপি ক্ষমতায় এলে এখানে ব্যবস্থা করবে। এবার একটা প্রশ্ন এখানে অবশ্যই আসবে, কাউন্টার কোয়েশ্চেন আসবে, যে এই 1,80,000 অতিরিক্ত টাকা, সেই টাকাটা কোথা থেকে পাবেন? কেন্দ্র তো 1,20,000 টাকা দেবেন। দেখুন, এরও উত্তর কিন্তু বিজেপির কাছে আছে, এবং ডেফিনেটলি বিজেপি সেটা করবে। সেটা হচ্ছে, এই যে পাড়ায় পাড়ায় মনে মনে বড় বড় করে পিসি ভাইপোর কাট আউট দেখা যাচ্ছে, খেলা মেলা মৎস্য উৎসবে শুধু টাকা উঠছে, দুর্গাপুজোর অনুদান যাচ্ছে, এই ভাতা সেই ভাতা যাচ্ছে, সেই সবের কোনো দরকার নেই, যেগুলো ভোট খরিদ্দারি করা হচ্ছে বেসিক্যালি। তার বদলে সেই টাকাগুলোকে যদি বাঁচানো যায়, তাহলে অবভিয়াসলি এই টাকাটাকে অ্যালট করা যাবে। এবং 3 লক্ষ টাকা যদি একটা গ্রামীণ প্রান্তিক মানুষ, যার মাথার উপর ছাদ নেই, বন্যা কবলিত এলাকায় থাকেন, তার জন্য কিন্তু এটা একটা বিশাল রকম ব্যাপার। বিদ্যুৎ ফ্রি, বিশেষ করে গ্রীষ্মকালে এসে গেছে, বিদ্যুতের জ্বালায় পশ্চিমবঙ্গের কোন মানুষটা জ্বলছেন না বলুন তো? কত টাকা এখানে ইউনিটের ফি নেওয়া হয়, এখানে 200 ইউনিট অব্দি ফ্রি করে দেওয়া হবে। এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ক্লাস, তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল ফ্যাক্টর। এমনকি যারা মধ্যবিত্ত, এই উচ্চ মধ্যবিত্তের দিকেও 200 ইউনিট অব্দি ফ্রি, মানে বিদ্যুতের বিলটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে সেখানে, সেই জায়গাটা একটা বড় সেভিংসের জায়গা আসছে। এই ক্লাসটাকেও কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে। বাড়ি বাড়ি পাইপলাইনে জল, যদি পুরুলিয়া, বাঁকুড়া, রাঢ়বঙ্গের দিকে চলে যান, সত্যিই জলের সমস্যা রয়েছে। সেই দিকের কথাই বলবো, কেন দক্ষিণ 24 পরগনা, কলকাতার কাছাকাছি এলাকা, আর্সেনিকের সমস্যা, মানুষ জল পায় না, জল আনার জন্য ভোর রাত থেকে গিয়ে লাইন দিতে হয়। গ্রীষ্মকালে ওই গ্রামীণ মানুষগুলোকে বেশ কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়, এবং তারপরেও সেখানে গিয়ে পরিশুদ্ধ জলটা তারা পাচ্ছেন না। সেই পরিশুদ্ধ জল যদি সত্যিই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায়, নল খুললেই জল বেরোবে, জলটা খেতে পারবে মানুষ, এইটা একটা কিন্তু বিশাল সেগমেন্ট, বড় সেগমেন্টের ভোট এখানে কিন্তু এরা কিন্তু সঙ্গে আসবে। স্বচ্ছ ভারতের শৌচালয় নির্মল বাংলা বলে চালিয়ে দিয়েছে বহু জায়গাতে, কিন্তু তাহলেও এখনো বহু জায়গায় কিন্তু বাকি রয়েছে। আজকেও বহু গ্রামীণ মানুষকে কিন্তু মাঠে গিয়ে শৌচকার্যটা করতে হয়, সেই জায়গাটাও কিন্তু মহিলাদের আব্রু রক্ষা, এই জায়গাটা তাদের কাছে একটা বড় ফ্যাক্টর হবে। এবং সব থেকে বড় কথা, প্রতি বছর এসএসসি, এই যে পুরো এই গত 14 বছরে যদি দেখেন, একটা কি পরিমাণ বেকার ক্লাস তৈরি হয়ে গেছে। সত্যি সত্যি তারা একটা ভালো শিক্ষকতার কাজ করতে পারেন, এখানে কোনো কাজ নেই, অন্য রাজ্যে চলে যাচ্ছেন, গিয়ে সেখানে দিন মজুরি করতে বাধ্য হচ্ছেন। কি করবেন? পেটের জ্বালা। এই মানুষগুলো যারা এই ধর্নায় বসে আছেন, চুরি চামারি হয়েছে বলে, সমস্ত চাকরি চলে গেছে বলে, এই বেকার বেকার যে যুবক যুবতীরা রয়েছে, তাদের সেগমেন্টটা, তারা কিন্তু এই জায়গাটায় হতে পারেন। নিজ জেলায় সরকারি নিয়োগ, প্রাইমারি যে চাকরিগুলো হবে, সেগুলো নিজের নিজের জেলাতেই সেখানে দেওয়া হবে।
এটাও কি বিশাল পরিমাণ একটা সেক্টর রয়েছে। প্রত্যেকের বাড়িতে কর্মসংস্থান, এবং এটার সঙ্গে 10 নম্বর পয়েন্টটা যুক্ত, হাতে পায়ে ধরে টাটাকে ফেরানো। দেখুন, প্রত্যেকের বাড়িতে কর্মসংস্থান মানে প্রত্যেককে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু সরকারি চাকরিটাই কি সব? আজকে বেসরকারি যে কর্মসংস্থান রয়েছে সেটাও তো একটা বিশাল সেগমেন্ট হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে টাটা যাওয়ার পর সত্যিই বলুন তো একটাও কোনো বড় শিল্প হয়েছে কিনা? আমাদের পাশের রাজ্য আসাম, হিমন্ত বিশ্ব শর্মা আছেন, নরেন্দ্র মোদীকে বলে একটা ইউরিয়া তৈরির কারখানা করে দিলেন। সেখানে কর্মসংস্থান শুধু কত হবে সরাসরি এই ইউরিয়া কারখানাটায়। আর একটা এরকম বড় শিল্প তৈরি হলে তার চারপাশে ছোট 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 মাঝারি কতগুলো সেখানে কর্মসংস্থানের জায়গা হয়, ছোট ছোট হোটেল হবে, একটা পান বিড়ির গুমটি দোকান হবে। সেখান থেকেও তো যে খেতে পাচ্ছে না তার তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সুতরাং ওই আমরা আসবো, এসেকে জেলে পুরবো, ওকে এই করে দেবো, ওই জিনিস দিয়ে হবে না। আমরা এসে এখানে অন্যায় হচ্ছে, তৃণমূল খারাপ, কিন্তু তৃণমূল যেগুলো করতে পারছে না আমরা কোনটা কোনটা দেবো, এবং কোনটা সত্যি দেবো, দিতে পারবো, শুধুমাত্র কথার কথা নয়। কেননা মানুষ যদি সুযোগ দেয় তারপর কিন্তু প্রতিটা সেকেন্ড তারা কাউন্ট করবে। একটা এখানে যদি দেরি হয় সেটা নিয়েই কিন্তু কথা উঠবে, এবং এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং শুভেন্দুবাবু একদম সেটাই পারফেক্টলি ধরেছেন। শুধুমাত্র তৃণমূল বিরোধিতা দিয়ে হবে না, শুধুমাত্র জেলে পুরে দেবো এই দিয়ে হবে না, বরং মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড তাদের জীবনের যে দৈনন্দিন সমস্যাগুলো আছে এইগুলোর সমাধান কিভাবে হবে যদি এখানে পরিবর্তন হয়। সেটাই কিন্তু তিনি লাইন দিয়ে এই জায়গাগুলো বলেছেন। এবং এইটা প্রচার লাইন যদি বিজেপি সত্যিই করতে পারে, এইগুলো নিয়ে যদি প্রচারে ঝড় তুলতে পারে, এটা যদি আন্তরিকভাবে মানুষকে বোঝাতে পারে, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সটা তৈরি করতে পারে, 50% কাজ কিন্তু এখানেই হয়ে গেল। তারপরের 50% কাজ, অর্থাৎ সেই রাজি হয়ে যাওয়া মানুষগুলোকে এই মতবাদে বিশ্বাস করা এবং সেখানে ভরসা রেখে ভোট দিতে চাওয়া মানুষগুলোকে বুথে নিয়ে যাওয়া, এবং সেই ভোটটা হয়ে যাওয়ার পর ভোটটার কাউন্টিং করা অবধি, সেটার জন্য শক্তিশালী সংগঠন দরকার। তার জন্য কিন্তু 1 বছর সময় পাবে। কিন্তু সেই 1 বছরে শুধু সংগঠন তৈরি করলাম আর এইদিকে কিছু হলো না, তাহলে কিন্তু সংগঠন তৈরি করেও ভোটটা পাওয়া যাবে না। আর এই জায়গাটাই শুভেন্দু অধিকারী শুরু করে দিয়েছেন, যেটা ডেফিনেটলি যদি বিজেপি এই লাইনেই হাঁটতে পারে 26-এ সুফল আসবেই। আপনাদের কি মনে হয়, সত্যিই শুভেন্দুবাবু কি সঠিক পন্থাটা ধরে নিয়েছেন, বাংলার পালসটা ধরে নিয়েছেন এবং সেই অনুযায়ী সঠিক ওষুধটা দিচ্ছেন? এই ফর্মুলাতেই কি বাজিপাত হবে? যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।